আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর টপ 5 রান স্কোরার বা টপ 5 উইকেট শিকারী কারা সেগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা আগ্রহ থাকে, কিন্তু টপ 5 অলরাউন্ডার কারা সেটা নিয়ে কি আমাদের আগ্রহ থাকে? আপনার আগ্রহ থাকুক আর না থাকুক, আজকের ভিডিওতে মূলত এই টপ 5 অলরাউন্ডার কারা আছে এবং কাদের মধ্যে এই রেসটা চলছে এবং তাদের মধ্যে থেকে কেউ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারে কিনা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এখানে মূলত আমি 1 থেকে 3 পর্যন্ত 3জন অলরাউন্ডারকে সিলেক্ট করতে পেরেছি। 1, 2 এবং 3 সেগুলো আমি সিরিয়াল আকারে বলবো, কিন্তু শেষ দুটি পজিশন আমি একদম সিরিয়াল করতে পারছিলাম না, যার কারণে 3জন ক্রিকেটারকে এখানে পিক করেছি। 3জন থেকে ভিডিও শেষে আপনারা সিলেক্ট করে নেবেন যে চতুর্থ এবং পঞ্চম পজিশনে কোন দুজন হতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 6 জনের মধ্যে মাত্র একজন অলরাউন্ডার রয়েছে দেশীয়, আর বাকি 5 জনের সবাই হচ্ছে বিদেশি ক্রিকেটার। এর মধ্যে সর্বপ্রথম এবারে বিপিএলে কারা পারফরমেন্স করছে সেটা বললে প্রথমে নাম চলে আসে অলরাউন্ডার খুশদিল শাহর কথা। মূলত খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার হিসেবে সুপরিচিত, তবে এবারে বিপিএল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। রংপুর রাইডার্সের মিডল অর্ডারের ব্যাটিংয়ের ভরসা, প্লাস বিপিএলে কিন্তু এবারে বিপিএল রংপুর রাইডার্সের বোলিংয়ের একটা অন্যতম বড় নাম খুশদিল শাহ। বাহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাহাতি স্পিন বোলিংটা দুর্দান্ত সে করে থাকে। এমনকি টপ 7 রান স্কোরারের মধ্যে 7 নম্বরে রয়েছে এবং টপ 5 বোলিং ফিগারদের মধ্যে সে চতুর্থ পজিশনে রয়েছে। তো সভাপতি 1 নম্বর পজিশনে আছে খুশদিল শাহ। খুশদিল শাহ রংপুর রাইডার্সের এই ক্রিকেটার এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 7 ইনিংসে ব্যাট করে 3টিতে নট আউট থেকেছে, 288 রান করেছে, 72 প্লাস এভারেজ এবং 190 ছুঁই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 2টি 50 দেখা সে পেয়েছে। বল হাতে দুর্দান্ত বোলিং করেছে, 8 ইনিংসে 24 ওভার বল করে 14টি উইকেট শিকার করেছে, 6.25 ইকোনমি রেটে সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে 18 রান দিয়ে 3টি উইকেট। এখানে যেটা বললাম শুরুতে যে সেরা রান সংগ্রাহকদের তালিকায় 7ম পজিশনে রয়েছে এবং টপ 5 উইকেট টেকারের মধ্যে রয়েছে, অর্থাৎ 4 নম্বর পজিশনে রয়েছে, 14টি উইকেট শিকার করেছে। তার উপরে মাত্র 3জন বোলার রয়েছে, তারা হচ্ছে একজন হচ্ছে 1 নম্বরে থাকা তাসকিন আহমেদ, সে 22টি উইকেট শিকার করেছে। 2 এবং 3 নম্বর পজিশনে রয়েছে আকিব জাভেদ এবং আবু হেদারুনি, দুইজনই 15টি উইকেট শিকার করেছে। তাদেরকে বিট করতে বেশিক্ষণ লাগবে না খুশদিল শাহ। আর টপ 5 রান করে আসতে খুব বেশি একটা সময় লাগবে না যদি আরেকটু পারফরমেন্স করে, এবং তার দলের একটা অবস্থা কি যে রংপুর রাইডার্স দলের ব্যাটসম্যানরা খুব বেশি একটা ব্যাটিং করার প্রয়োজন পড়ে না, যার কারণে কিন্তু খুশদিল শাহ 9 ম্যাচে 60টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে, এর মধ্যে আবার 3টিতে নট আউট থেকেছে। যদি আরেকটু উপরে ব্যাট করার সুযোগ পেত তো হয়তো বা টপ 5 রান স্কোরের মধ্যে সে চলে আসতো অথবা ভবিষ্যতেও চলে আসবে। এবং খুশদিল শাহ এবারের বিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার রেসে সবার চেয়ে এগিয়ে আছে, কারণ পুরো বিপিএল এর জন্যই সে চুক্তিবদ্ধ হয়েছে। 2 নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহীর বাজির ঘোড়া, সেটা হচ্ছে রায়ান বার্ল। আমরা সকলেই যখন বিপিএল শুরু হয়েছিল দুর্বার রাজশাহীকে নিয়ে আমাদের মতো এমন একটা এক্সপেকটেশন ছিল না। তার উপর রায়ান বার্ল আসলে বর্তমান সময় টি20তে ওইভাবে বিট করতে পারছে না, অন্য দেশের ফ্রান্সিস লিগও ডাক পাচ্ছে না, শুধুমাত্র বিপিএলে ডাক পাচ্ছে। এরকম একজন রায়ান বার্ল যার বিপিএলে তার পেমেন্ট নিয়ে ইস্যু করছে, এই সমস্যা করছে, রাজশাহী ম্যানেজমেন্ট সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় রয়েছে, এই সব কিছুর মাঝখান দিয়ে কিন্তু রায়ান বার্ল দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাকে আমি এই অলরাউন্ডারদের তালিকায় 2 নম্বর পজিশনে রেখেছি। রান স্কোরারদের তালিকাতে বর্তমানে সে 12 নম্বর পজিশনে আছে এবং উইকেট শিকারের তালিকাতে সে 19 নম্বর অবস্থানে রয়েছে, যদিও সে মেইন জুনিয়র অলরাউন্ডার না, সে মূলত পার্ট টাইম বোলিংটা করে থাকে, লেগ স্পিনিং বোলিংটা করে থাকে। সে এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে 9 ইনিংসে ব্যাট করে 5টিতে নট আউট থেকেছে, 245 রান করেছে, 61 এভারেজ এবং 147 স্ট্রাইক রেটে, একটি 50 দেখা সে পেয়েছে। এবং বল হাতে 9 ইনিংসে 23 ওভার বল করে 7টি উইকেট শিকার করেছে, 8.43 ইকোনমি রেটে সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে তার 22 রান দিয়ে 4 উইকেট। এখানে কিন্তু তার অবস্থা মোটামুটি ব্যাটিং ভালোই, যদিও টপ 10 রান স্কোরের মধ্যে নেই, 12 নম্বর পজিশনে আছে। আরও যদি সুযোগ পেত হয়তো আরও ভালো কিছু করতে পারতো। মূলত তার দলের সবচেয়ে বেশি প্রেশারটা তার উপর পড়ার কারণে সে হাত খুলে ব্যাটিংও করতে পারে না, আবার একদম ছেড়েও খেলতে পারে না। এবং বোলিংও কিন্তু মোটামুটি ভালো বোলিংই করেছে, 7টি উইকেট শিকার করেছে। এখনও রাজশাহীর হাতে আরও 2টি ম্যাচ বাকি রয়েছে, যদি ভালো বোলিং করতে পারে, তার 2 ম্যাচে যদি 2-3টি উইকেট শিকার করতে পারে হয়তো বা 10টি উইকেটও তার একদম মিল হতে পারে। এবং রায়ান বার্ল যদিও খুশদিল শাহকে পেছনে ফেলার কোনো সুযোগ নেই, বোলিং দিয়ে তো পেছনে ফেলতেই পারবে না, ব্যাটিং দিয়ে পেছনে ফেলতে পারে, তাও রায়ান বার্ল মূলত মিডল অর্ডারের নামে 4-5 নম্বর পজিশনে। এবং রংপুর রাইডার্সের খুশদিল শাহকে পেছনে ফেলতে হলে খুব বেশি ম্যাচ পেতে হবে, যদিও রাজশাহীর এখনও সুযোগ রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার, 2 ম্যাচে 2 জয় নিয়ে। 3 নম্বর পজিশনে রেখেছি আমি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে, যে মূলত বিভিন্ন পজিশনে খেলছে, ওপেনিং করছে এখন বর্তমানে, সর্বশেষ ম্যাচে 50 করেছে, 70 রান করেছিল 50 বলে। এর আগে 3 নম্বর পজিশনে, 4 নম্বর, 5 নম্বর পজিশনে কিন্তু খেলছে মেহেদী হাসান মিরাজ। যদিও টি20-র জন্য ওই ধরনের মারদাঙ্গা ব্যাটসম্যানরা, যেটার প্রমাণ তার স্ট্রাইক রেটও বলে, যদিও স্ট্রাইক রেটটা খুব ভালো, 132 স্ট্রাইক রেট তার, কিন্তু অন্যদের তুলনায় কিন্তু অন্যরা স্ট্রাইক রেট কিন্তু আরও বেশি, 140-এর উপরে। তারপর টি20-র জন্য 132 স্ট্রাইক রেট অনেক ভালো মনে করি, এভারেস্টও তার ভালো 25।
রান স্কোরারদের তালিকাতে এখন সে 14 নম্বর পজিশনে আছে, 10-এর বাইরে আছে। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকাতে সে 13 নম্বর পজিশনে আছে। এবং সব মিলে অলরাউন্ডারদের মধ্যে, দেশি অলরাউন্ডারদের মধ্যে একজনকে আমি খুঁজে পেয়েছি যাকে এই টপ 5 অলরাউন্ডার তালিকাতে রাখা যায়, তাকে আমি 3 নম্বর পজিশনে রেখেছি, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। সে 9 ম্যাচ খেলে 9 ইনিংসে ব্যাট করে 229 রান করেছে, 25 এভারেজ এবং 132 স্ট্রাইক রেটে, একটি 50 দেখা পেয়েছে। বল হাতে সবকটি ইনিংসে বল করেছে, 9 ইনিংস বল করে 29 ওভার বল করে সে 9টি উইকেট শিকার করেছে, 8.58 ইকোনমি রেটে। সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে তার 4 ওভারে 6 রান দিয়ে 3টি উইকেট, একটি মেডানো ছিল সেই ম্যাচটিতে, দুর্দান্ত বোলিং করেছিল সেই ম্যাচে। এখানে মেহেদী হাসান মিরাজ কিন্তু ভালোই পারফরমেন্স করছে, তার দল খুলনা টাইগার্সের কিন্তু প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। 3 ম্যাচ তাদের হাতে বাকি রয়েছে, 3 ম্যাচে 2টিতে জয়লাভ করলে তারা কোয়ালিফাই করে ফেলবে প্লে অফে, তখন আরও কিছু সুযোগ পাবে। মেহেদী হাসান মিরাজের পক্ষে কিন্তু সম্ভাবনা রয়েছে রায়ান বলের রানটাকে পেছনে ফেলার, এমনকি বোলিং দিয়ে কিন্তু ইজিলি, এখন তো সে রায়ান বলের থেকে 2টি উইকেট বেশি পেয়ে রয়েছে, 9টি উইকেট শিকার করেছে। তার কাছে সুযোগ আছে ভালো কিছু বোলিং করা, যদিও টি-20তে মেহেদী হাসান মিরাজ ওই ধরনের অ্যাটাকিং বোলার না মূলত, এবং ইকোনমিক্যালও হয় না খুব বেশি একটা। তারপরও বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র অলরাউন্ডার হিসেবে কিন্তু এই টপ 5 রান স্কোরারের অলরাউন্ডার তালিকা তাকে আমি রাখতে পেরেছি। এটা হচ্ছে 1, 2, 3। তারপর 4, 5 নম্বর সিরিয়াল আমি করি নাই, কারণ আমি 3 জন ক্রিকেটারকে সিলেক্ট করেছি 4, 5 এবং 6 নম্বরের জন্য। এখানে ফিক্সড করতে পারছি না কাকে কোন পজিশনে রাখবো, সেটা আপনারা কমেন্টে জানাবেন যে কাকে 4 এবং 5 নম্বর পজিশনে রাখতে হবে। এখানে আমি রংপুর রাইডার্সের আরেকজন অলরাউন্ডার ইফতেখার আহমেদকে রেখেছি, যদিও সে অলরাউন্ডার নয়, ব্যাটিং অলরাউন্ডার, পার্ট টাইম বোলিংটা সে করে থাকে। সে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 8 ইনিংসে ব্যাট করে 3টিতে নট আউট থেকেছে, 207 রান করেছে, 41 এভারেজ, 118 স্ট্রাইক রেটে। বল হাতে 6 ইনিংসে বল করেছে 12 ওভার, সেখানে 4টি উইকেট শিকার করেছে, 6.75 ইকোনমি রেটে। সর্বোচ্চ বোলিং ফিগার তার 10 রান দিয়ে 2টি উইকেট। এখানে আপনারা একটু ফলো করলে দেখতে পাচ্ছেন যে সে 9 ম্যাচে 8 ইনিংসে ব্যাট করেছে, 3টিতে নট আউট থেকেছে। এখানে রংপুর রাইডার্স দলে টপ অর্ডার অনেক ভালো ব্যাটিং করে, যার কারণে কিন্তু খুব বেশি একটা ম্যাচে ব্যাটিং করার প্রয়োজন পড়ে না এবং বেশিরভাগ ম্যাচই নট আউট থেকে যায়। তার এভারেজটা দুর্দান্ত 41, কিন্তু স্ট্রাইক রেট আসলে ইফতেখার আহমেদের সাথে যায় না, মাত্র 118 স্ট্রাইক রেট। আর বল হাতে সবগুলো ম্যাচে বল করেনি, 9 ম্যাচের মধ্যে 6টি ইনিংসে বল করেছে, তাও 12 ওভার মাত্র বল করেছে, মানে ম্যাচ প্রতি গড়ে 2 ওভার 4টি উইকেট শিকার করেছে। তবে ইকোনমি রেটটা খুবই ভালো, 6.75 ইকোনমি রেটে বল করেছে। তারপর আরেকজনকে আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে ফরচুন বরিশালের লোয়ার মিডল অর্ডার পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে। ফাহিম আশরাফ যদিও টপ রান স্কোরারদের মধ্যে অনেক পেছনে, তার কারণে রাখা হয়নি তাকে, তবে টপ 10 উইকেট টেকারের মধ্যে সে রয়েছে, 8 নম্বর পজিশনে রয়েছে। যদিও ব্যাটিংটা খুব বেশি একটা করার সুযোগ পাচ্ছে না, 8 ম্যাচ খেলে 4 ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছে, এর মধ্যে একটাতে নট আউট থেকেছে, 84 রান করেছে, 28 এভারেজ এবং 221 স্ট্রাইক রেটে, একটি 50 দেখা সে পেয়েছিল। সর্বপ্রথম ম্যাচে ফরচুন বরিশাল যখন দুর্বারাচ্ছের বিপক্ষে হারতে যাচ্ছিল, তখন কিন্তু এই ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহর একটা রেকর্ড ব্রেকিং পার্টনারশিপে কিন্তু সেই ম্যাচটি বরিশাল জিতেছিল, সেটা দিয়ে কিন্তু তার দুর্দান্ত ব্যাটিং ডিসপ্লে আমরা দেখেছিলাম। তারপরে খুব বেশি একটা ব্যাটিং করার প্রয়োজন পড়েনি। আর বল হাতে সে 8 ইনিংসে 29.2 ওভার বল করে 10টি উইকেট শিকার করেছে, 7.05 ইকোনমি রেটে। বোলিং ফিগার হচ্ছে 12 রান দিয়ে 3টি উইকেট, সর্বোচ্চ এবারে বিপিএলে। এখানে তার ব্যাটিংয়ের আসলে জাজ করার কিছু নেই, কারণ খুব বেশি একটা ব্যাট করার সুযোগ পাচ্ছে না। তারপর আমি তাকে এখানে রেখেছি। প্রথমে তো ইচ্ছে ছিল যে 100 রানের কম যারা রয়েছে তাদেরকে রাখবো না, তবে এখানে অলরাউন্ডারদের যারা পারফরমেন্স করছে, হয়তো দেখা যাচ্ছে 100-এর উপরে অনেকে রান করেছে, 200 রান করেছে, কিন্তু উইকেট শিকারের তালিকাতে মাত্র 1টি বা 2টি, তাদেরকে তো রাখা যায় না। এখানে ফাহিম আশরাফ যেহেতু 10টি উইকেট শিকার করেছে এবং এভারেজ স্ট্রাইক রেটটা ভালো, তাই তাকে এখানে রাখা হয়েছে। এখানে তার বোলিংটা তো দুর্দান্ত করছে, 8 ম্যাচে 29 ওভার বল করে 10টি উইকেট শিকার করেছে। তার দল ফরচুন বরিশালের কিন্তু তারা প্রায় কোয়ালিফাই করে ফেলেছে আনঅফিসিয়ালি, আরেকটি ম্যাচ জিতলে অফিসিয়াল কোয়ালিফাই করে ফেলবে। তারপর প্লে অফেও আরও ম্যাচ খেলার সুযোগ পাবে ফাহিম আশরাফ, তখন তার বোলিংয়ের উইকেট শিকারের তালিকাতে আরও একটু উপরে যাওয়ার সুযোগ সে পাবে। তারপর আমি এখানে রেখেছি ঢাকা ক্যাপিটালসের অলরাউন্ডার থিসারা পেরেরাকে। যদিও সে মূলত এই একটি সেঞ্চুরির উপর ভর করেই কিন্তু তার এই রানটা এত উপরে এসেছে, টোটাল 197 রান করেছে, এর মধ্যে একটা সেঞ্চুরি রয়েছে। সেই সেঞ্চুরিটা বাদ দিলে বাকি যেই 9 ম্যাচে তার পারফরমেন্স কিন্তু একদম ভালো না ব্যাটিংয়ে, এবং বল হাতে যেহেতু পার্ট টাইম বল করছে, সে নিজেকে ক্যাপ্টেন হয়ে কেন বল করাচ্ছে না সেটা সেই ভালো বলতে পারবে। এখানে প্রথমত ইচ্ছে ছিল না তাকে রাখার, তারপর রেখেছি কারণ আর কাউকে রাখার মতো তেমন কাউকে পাওয়া যায়নি। মোহাম্মদ নওয়াজকে আমি রেখেছিলাম, মোহাম্মদ নওয়াজের পারফরমেন্স ভালো না, ব্যাটিংও না, বোলিংও খুব বেশি একটা ভালো বোলিং করেনি এবারে বিপিএলে, এবং একাদশের বাইরে বাদ পড়ে গেছে। আর আরেকজন কাইল ম্যাটসকে আমি রেখেছিলাম এই লিস্টে, কিন্তু কাইল ম্যাটস মাত্র 5 ম্যাচ খেলে চলে গেছে, তাই যেহেতু বাকিরা সবাই পুরো বিপিএল জুড়ে খেলছে তাদেরকে আমি এখানে রেখেছি। তো থিসারা পেরেরার কথা বলছিলাম, 10 ম্যাচ খেলে 8 ইনিংসে ব্যাট করে একটিতে নট আউট থেকে 197 রান করেছে, 28 এভারেজ এবং 182 স্ট্রাইক রেটে, একটি সেঞ্চুরি দেখা সে পেয়েছে। এবং বল হাতে 7 ইনিংসে 14 ওভার বল করে 4টি উইকেট শিকার করেছে, 8.71 ইকোনমি রেটে। সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে 31 রান দিয়ে 2টি। এই বিপিএলের পারফরমেন্সটাই বলছি। এখানে তার ওই যেটা বললাম সেঞ্চুরিটা বাদ দিলে কিন্তু আর বাকি ম্যাচগুলোতে কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, যদিও এভারেজটা 28 এভারেজের সাথে ভালো স্ট্রাইক রেট 182,
কিছু ম্যাচে শুরুর দিকে কিছু ম্যাচে ছোটো ছোটো ভালো নক খেলেছিল। আর বল হাতে তো পার্ট টাইমার বোলার হিসেবে বল করছে, 7 ইনিংসে 14 ওভার বল করেছে, অর্থাৎ ইনিংস প্রতি মাত্র 2 ওভার করে বল করেছে, উইকেট শিকার করেছে 4টি, ইকোনমি রেটটা অনেক বেশি 8.71। এখন এর জন্যই এই থিসারা পেরেরা, ফাহিম আশরাফ বা ইফতেখার আহমেদকে আমি টপ 5 রান অলরাউন্ডারের মধ্যে 4-5 পজিশনে কোন দুজনকে রাখবো সেটা আমি শিওর হতে পারছিলাম না। এখন আপনাদের কাছে কি মনে হয় যে টপ 5 অলরাউন্ডারদের মধ্যে 4 এবং 5 নম্বর পজিশনে ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ এবং থিসারা পেরেরার মধ্যে কোন দুইজন থাকবে এবং কোন দুইজন 4 এবং 5 নম্বর পজিশনে থাকবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর 1, 2 এবং 3 নম্বর পজিশনে তো আমি তাদের পারফরমেন্স বিবেচনায় আমি রেখেছি। 1 নম্বরে তো কোনো নো ডাউট খুরদিল শাহী থাকবে। 2 এবং 3 নম্বর পজিশনে রায়ান বাল এবং মেহেদী হাসান মিরাজকে রেখেছি। এর মধ্যে আপনাদের কাছে হয়তো বা 2, 3 একটু উলট পালটও হতে পারে, আমার মতের সাথে একমত হতে পারেন, আবার দ্বিমত পোষণ করতে পারেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে বিপিএলের প্রথম 3 পর্ব, অর্থাৎ ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষে এবং 32 ম্যাচ শেষে টপ 5 অলরাউন্ডারদের তালিকা বা টপ 6 অলরাউন্ডারের তালিকা। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে ইন্ডিভিজুয়াল দলগুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।